মানে আমি বাধ্য হয়ে, আমি মা হয়েও হাল ছাইড়া দিছি, একবারই ছাইড়া দিছি যে আল্লাহ যদি ওরে নিয়ে যাওয়ার হয় নিয়ে যাক, আমার কিচ্ছু করার নাই। একটা হুইল চেয়ার কিনবো, সেটাও মনে করেন আমার সামর্থ্যে নাই। ওর বাচ্চা ওকে দিয়ে দেন। ও নেয় না তো, কেউই নেয় না। এই যে এত বড় অসুস্থ, মানে আমার ছেলে, ওর বাঁচার চান্স কম। ডাক্তার বলছে 18-19 বছর হইলে ও মারা যেতে পারে। মানে এরকম পরিস্থিতিতেও একটা মানুষ যে আমারে কই সান্ত্বনা দেওয়ার দরকার, ঠিক না, ওর ফ্যামিলি থেকে না, উল্টো তারা আর আমার প্রেশার দেয়। কোনো খোঁজ খবর নাই কেউ তো, মানে টাকা আছে তো, একটা ভরণ পোষণের ব্যাপারও তো আছে। আমি একটা মেয়ে মানুষ হয়ে ঢাকা শহরে একটা অফিসে কাজ করে কয় টাকা পাই? বাচ্চার ওষুধ, আমি আমার ছেলের ওষুধগুলো ঠিক মতো কিনতে পারি না, চিকিৎসাও করাইতে পারি না। ওর তো কোনো চিকিৎসা নাই বাংলাদেশে। আমার হাজবেন্ড, আমার ফ্যামিলির, ধরেন যে কেউ, সেটা নাম বলতে চাচ্ছি না, আমার রুমে আমি শুয়ে আছি, আমার বাচ্চা আছে, আমার ছোট বাচ্চা হইছে, আমি টেক কেয়ারের জন্য আরেকজন লোক আনছি, আমার পার্সোনাল, আমার নিজের মানুষ। আমি তার গায়েও সে ব্যাড টাচ করার চেষ্টা করছে। আমার বিয়ের আগেও কিন্তু আরেকটা বিয়ে করছে আমার খালা, ওনার সতীনের ছেলে। তখন আমি ছোট, আমার 13 বছর বয়স। আমি বুঝতাম না ওইটা যে বিয়ে কি। আপনার জন্য বিষ খাইছিল সে বিয়ে করার জন্য? হ্যাঁ, আমার বয়স একটু বড়, ওনার বয়স 30 আর আপনার বয়স? আমার 13 বছর। মূল সমস্যা শুরুটা হলো কখন? পালানো শুরু করলো কবে থেকে? বিয়ের 5-6 বছর পর থেকে। কতদিন করে থাকে না? 2 মাস 3 মাস। কই থাকে? 4 মাস থাকে, কোথায় জানি না। আসলে কি বলে? আসলে বলতে কি, আমার সাথে যোগাযোগ করে ফোনে, যখন তার মন চেঞ্জ হয়। আমার আব্বা আম্মা সেপারেশনে, আমরা তখন ছোট, আমরা 2 বোন 1 মার পেটের। তখন থেকে আমি, আমার যতটুকু হুঁশ জ্ঞান আছে, আমি আমার আব্বা আম্মারে কোনোদিন একসাথে দেখি নাই। মানে জ্ঞান হওয়ার পর থেকে তারা আলাদা। কখনো আমি একসাথে দেখছি কিনা আমার মানে মনে পড়ে না। আমার বোন আমার ছোট। বাপটা কোনোদিন জিজ্ঞেস করতে ইচ্ছা করেনি আমাদের কি দোষ ছিল, কেন আমাদের এই জীবন দিল? না, বাবারে কখনো জিজ্ঞেস করে নাই। বাবারে অনেক ভালোবাসি, মানে এখনো। বাবা মা একসাথে থাকলে যে ইয়াটা, আমরা তো এটা পাই নাই। যেমন মার বিয়ে হয়েছে, বাবারও বিয়ে হয়েছে, চাইলেও তারা আমাদের ইয়া দিতে পারে নাই। এর লাত্তি খাইছি, ওর রুষ্টা খাইছি, এর কথা শুনছি। দেখেন, আমি ইচ্ছা করলে বিয়ে বসতে পারি না? এটা আপনার উচিত। আমি বিয়ে বসতে পারি, কিন্তু আমার ছেলেদের তো কেউ মানবে না। আমার ছেলে একটা অসুস্থ, একটা যে মানবে, না মানলেও তো কিছু করেন নাই। মানে কিন্তু আমি তো ওদের ফালায় রেখে আমি সুখে থাকতে পারবো আপনি না। অবশ্যই সাথে রাখবেন, আপনি নিজে ইনকাম করবেন, নিজে বাচ্চা পালবেন। কি নাম তোমার আপু? আমার জোনাকি। জোনাকি, কি হয়েছে? তো মানে আমি অনেক খারাপ পরিস্থিতিতে আছি আমার হাজবেন্ডের জন্য। কিরকম? যে ও আমাদেরকে ফালায় চলে যায় কয়েকদিন পর পর। আমার 2টা বাচ্চা, একটা অসুস্থ বড় ছেলেটা, ও এখন বিছানায়, মানে হাঁটাচলা করতে পারে না। এমনি সুস্থ দেখা যায়, আপনাদের নিচে আছে, হুইল চেয়ারে ওকে আনা হয়েছে, উপরে নিয়ে আসছে কোলে করে। মানে ও একবারে চলাফেরা করতে পারে না। 4 মাস হয়েছে একবারে বিছানায়, সব কিছু। আর আমার হাজবেন্ড জানে, সব জানে, তারপরও মানে আমাদের কয়দিন পর পর এভাবে রাইখা চলে যায়। এই অভ্যাস কি আগে থেকে? হ্যাঁ, আগে থেকে। বিয়ের পর থেকে? হ্যাঁ, বিয়ের পর না, বিয়ের পর 6-7 বছর ভালো ছিল। এটা কি প্রেমের বিয়ে না নরমাল বিয়ে? প্রেমের না, সে আমার ধরতে গেলে মানে আত্মীয়র ভিতরে একটু পরে। মানে আত্মীয়র ভিতরে বলতে কি, আমার খালা, যিনি আমার খালা, ওনার সতীনের ছেলে। ওকে। ওনারা যাই না শুনে এরকম করছে, আমার দেখা পছন্দ করছে, পরে পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে। তখন আমি ছোট, আমার 13 বছর বয়স। 2013 সালের ডিসেম্বরে আমার বিয়ে হয়েছে। বিয়েটা দিছে আমার আম্মু, আমার মা, আমার খালা, আমার শ্বশুর, ওনারাই একরকম চাপে ফেলাই দিচ্ছে। মানে বিষ খাইছিল একবার আমার হাজবেন্ড। উনি আমার আপনাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, আমার বয়স একটু বড়। কত বছর বড়? ওনার বয়স 30। আর আপনার বয়স? আমার 13 বছর। তার মানে ডাবলের বেশি। হ্যাঁ, ওইরকম। আমি বুঝতাম না ওইটা যে বিয়ে কি, মানে এরকম। আপনার জন্য বিষ খাইছিল সে বিয়ে করার জন্য? হ্যাঁ, বিষ খাইছিল বলতে আমরা তো দেখি নাই, মানে ইঁদুরের বিষ বা এরকম একটা কিছু হবে হয়তো। বা ওনার মা আসছে আমাদের বাসায়, আমার আম্মুরে বলছে আমার ছেলেটা মারা যাবে, এটা দেন, দেখেন। তারপরে আর কি হইলো, বিয়ে হইলো। আমি বিয়ের কয়দিন পরে বুঝতে পারছি যে আমার হাজবেন্ড নেশাগ্রস্ত।
কিন্তু আমার বিয়ের আগেও কিন্তু আরেকটা বিয়ে করছে, সেটাও আমার ফ্যামিলি জানতো। তখন তো আমি ছোট, আমি বুঝতাম না, বা আমি ওর সাথে রিলেশন করি না, আমি বিয়ে করার জন্য পাগল ছিলাম না, আমি পড়ালেখায় ভালো ছিলাম। মানে আমার ফ্যামিলির লোক, মানে আমার আম্মাই সেটা যাইনি আমারে ওর কাছে বিয়ে দিল। তা আবার কি, ও 2 বাচ্চার মারে বিয়ে করছিল। মানে যেভাবে হোক, ও পরে বলছে যে ও নাকি পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছে, ইচ্ছাকৃতভাবে করে নাই। মানে তখন আমি এই জিনিসটা বুঝতে পারতাম না, বুঝতে পারিও নাই যে একটা বিবাহিত ছেলের কেন আমি বিয়ে করব, বা সে কেমন সেটা যাচাই করার সময়টা পাইনি। আমি বুঝতাম কি যে উনি আমার পছন্দ করে, আমার ভাল লাগতো। মানে একটা মানুষ আমার এত পছন্দ করে, মানে আমি শুধু এইটুকুই বুঝতাম যে তার সাথে আমার বিয়ে হয়ে যাব, ইয়া করব, মানে এইগুলো বুঝতাম না। বা আমার ফ্যামিলি দিয়া দিছে যে এত পাগল, এরকম করতেছে, হাত কাটে, বিষ খাচ্ছে, আচ্ছা দেই। আবার নিজের মধ্যেই কি করতো আপনার হাজবেন্ড? চাকরি বাকরি কি করতো? তখন কারেন্টের কাজ করতো, আমি যতটুকু শুনি। মূল সমস্যা শুরুটা হলো কখন? পালানো শুরু করলো কবে থেকে? বিয়ের 5-6 বছর পর থেকে। আমার বিয়ে হয়েছে 13 সালে, আমার বিয়ের 12 বছর চলতেছে, 13 বছর এরকম। 13 বিয়ে হয়েছে মানে 18-র দিকে এই ঘটনা শুরু। হ্যাঁ, আমার বড় ছেলেটা হয়েছে তো আমার বিয়ের 2-2.5 বছর পরে। জি। তো হয়েছে, ওরাই নিতে বলছে, নিচে একটা ছেলে। যখন আমার ছেলে অসুস্থ ধরা পড়লো, মানে ধরা পড়ছে কিন্তু 2-3 বছর আগে, যে ও এত অসুস্থ। ওর যখন 5-6 বছর তখন থেকে ধরা পড়ছে যে ওর শারীরিক সমস্যা হইতেছে, পড়ে যেতে, মানে শরীর অসুস্থ, এরকম কিছু ধরা পড়ছে। তার কিছুদিনের ভিতরেই মানে আমার আরেকটা ছেলে, উনি নিতে বলছে, আমার হাজবেন্ড জোর কইরা যে বাচ্চা নাও। এর আগে অনেক কাহিনী করছে, এরকম করছে, আমার রাইখা চলে গেছে, আমি হয়তো বা বাবা মার বা কাছে চলে আসছি। কতদিন করে থাকে না? 2 মাস 3 মাস। কই থাকে? 4 মাস থাকে, কোথায় জানি না। আসলে কি বলে? আসলে বলতে কি, আমার সাথে যোগাযোগ করে ফোনে, যখন তার মন চেঞ্জ হয় ফোনে যোগাযোগ করে। আরেকবার হয়েছে, আমার বড় ছেলেটা যখন ছোট, মানে প্রায় 1-1.5 বছর, নেশা করে। ও নেশা করে, মানে সংসারের প্রতি তেমন একটা ইয়া নাই, মেয়ে মানুষের ইয়া বলবো না, নেশার প্রতি আসক্ত। আমি তো কিছু বলতে পারি, আমি তো ওয়াইফ, আমি তো চাই না আমার হাজবেন্ড নষ্ট হোক, আমার ভবিষ্যৎ নষ্ট হোক। আমি যদি কিছু বলি আমারে মারধর করে, অত্যাচার বলতে মারধর করবো, আমি কিছু বলতে পারবো না। আর কি, একটা মানুষ যদি অন্যায় করে স্বীকার না করে যে হ্যাঁ আমি অন্যায় করছি, মানে ওর ভিতরে ওই জিনিসটা নাই। ও আপনি ধরছেন হাতে নাতে, ধরে ফেলছেন, ও না স্বীকার, আমি তো করি নাই, আমি তো এগুলো করি নাই, তুমি দেখছো, তুমি জানো আমি করি নাই, যাও কি করবা করো। আমার বড় ছেলেটা যখন একবারে ছোট, তখন এরকম হয়েছে মারামারি, আমি চলে আসবো, আমার আসতে দিবে না। আমার ছেলেটারা রাইখা দিছে, বলছে তুমি যাও গা, আমার ছেলে দিব না, বাস রাইখা দিছে। আমি তখন গাজীপুরে থাকি, আমি তখন আবার ইয়ে করছি, মানে থানায় গেছি, আমার অনেক মারছে, অনেক। এই যে যেদিন যাবে ওই দিনের আগেও ও আমার অনেক মারছে, যে আমার এখানে, মানে আমার মায়েরা ফেলার চেষ্টা করছে একরকম ভাবে। ওর ভিতরে যে আমার নিয়ে কি ক্ষোভ আমি বুঝতেছি না, মানে বলেও না যে আমার সমস্যা কি। তারপর গাজীপুরে আমি থানায় গেলাম, থানায় গিয়ে মানে আমি আমার ছেলের জন্য, ছোট বাচ্চা, আমি তো ওরে রেখে থাকতে পারবো না, গেছি। থানা থেকে লোক ঠোক আইসা আমার ছেলের আমার কাছে দিছে যে ও তো মা, বাচ্চা এখনো ছোট, ওর কাছে থাকবে। আমি বলছি ঠিক আছে, আমার হাজবেন্ডে মার ধর করেন না, নেওয়ারও দরকার নাই, মানে আমি চলে যেতেছি আমার বাপ মার কাছে। ও যেহেতু ভালো, ও বলে যে আমি ভালোই। কেউ যদি বলে আমি ভালো, তার খারাপ অভ্যাস যদি চেঞ্জ না করতে পারে, তাহলে তো তারা আমি ভালো করতে পারবো না। কি সে যদি বলতো যে ঠিক আছে আমি চেষ্টা করি, জোনাকি আমি চেষ্টা করি, বা আমি ছাইরা দিব, এগুলো বলে না, আমি ভালোই, আমি কিছু করি না, এরকম করে। তো ওই মানুষটার সাথে তো মানে তখন আর আমার কম বয়স, সংসার। পরে আমার পুলিশ যখন আমার ছেলের আমার কাছে দিয়ে দিছে, আমি চলে আসছি পুলিশের গাড়িতে করে, আমার অনেক রাস্তা মানে আগায় দিছে, চলে আসছি। কিন্তু আমি তো আর সংসার ছাইরা একবারে চলে আসি নাই, ভাবছি যে ঝামেলা একটা হয়েছে, এখানে থাকলে হয়তো বা মারামারি হইতে পারে, ওনার মনটাও ঠিক হোক, আমার মনটাও ঠিক হোক, তারপরে আসবো। না, উনি ঘরের সব কিছু মানুষরে দিয়ে দিছে, বিক্রি করে দিছে, দিয়া
সংসারটা একবারে নষ্ট করে ফেলছে। ফেলা প্রায় 2-3 মাস আমি ঢাকায় আমার আম্মা, এইখানে আমার আম্মার কাছে আসছি। আমি থাকতেছি, চাকরি নিছি আমার ছেলেটারে রাইখা, ছোট ছেলে, আমার বড় ছেলেটা ছোট, ওরে রাইখা আমি চাকরি নিছি গার্মেন্টসে। হাতিরপুল তখন গার্মেন্টস ছিল। চাকরি নিয়ে চাকরি করতেছি, 2-3 মাস হয়ে গেছে, কিন্তু আমার তো মন মানতেছে না। আমি তো আমার হাজব্যান্ডের সংসার চাই বা সংসার করতে চাই, ও আমাদের কোনো খোঁজ নেয় না। আমি ভাবছি যে হয়তো বা ফোন দিবে যে আমার বউ, আমার বাচ্চা, আসো, এরকম কোনো কিছু তার ভিতরে নাই। পরে শুনলাম যে সব কিছু, সংসারটা পুরাই নষ্ট হয়ে গেল। আর ও মানে এক কথায় যা বলে যে হোটেলের যায় মেয়েদের কাছে, ওইখানে একটা মেয়েরে নিয়া গাজীপুরে রুম ভাড়া করে বউ বানায় থাকে, এরকম আমি শুনতে পাইছি। আরে বাপরে, হ্যাঁ, তো বিরাট ব্যাপার। মানে আমি শুনছি বলতে কি আমি নিজেও দেখছি, আমি ওই মেয়ের সাথে কথাও বলছি। কিভাবে, কি দেখছেন? আমি ফোন দিছি, মানে ফেসবুকে ছবি ছাড়ছে বাপরে, আমার হাজবেন্ড, ছবি ছাড়ছে। আবার ওই মেয়ের ছবি খাটে বসা, আমার হাজবেন্ড যেই খাটে বসা ওই মেয়েও এখানে, মেয়েটার নাম সম্ভবত ছাড়ছে। আমি দেখছি, দেখার পর না আমার আর ভাল লাগতেছে না। মানে আমি জানতে চাই যে কে বা কি হয়েছে, আমি জানতে পারি। আমি তো এখনো আমার হাজবেন্ড, বা আমি রাগ করে চলে আসছি, আমি তো তারে ছাড়ার কথা বলি নাই। মেয়ের নাম হোটেলের মেয়ে, খারাপ মেয়ে। যাই হোক, ওই মেয়ের সাথে আমি ফোন দিছি, মানে আমি সহ্য করতে না পারে আমি ফোন দিছি, বললাম যে তুমি কই থাকো বা কই আসো, তোমারে দেখলাম ফেসবুকে ছবি ছাড়লা, ওইটা কে? আমার মিথ্যা কথা বললো যে না, আমি এখানে সিট ভাড়া থাকি, আমি কাজ করি। আমার সাথে কথা বলে না, লুকায় লুকায় কথা বলে। যেমন ধরেন মানুষ পরকিয়া করলে বউরে লুকায় যেমন কথা বলে, ও ওই মেয়েরে লুকায় আমার সাথে কথা বলে, কিন্তু ওই মেয়ে তো ওর কিছু না, আমি তো ওর ওয়াইফ। এরকম অনেক দিন গেছে। একদিন হঠাৎ করে মেয়েটা হয়তো বা বুঝতে পারছে, আর ও আমারে যেটা বলছে, ওই মেয়ে ওই কাজ কইরা ওরে খাওয়ায় বসায়। ওয়েট, মানে উনি একজন প্রস্টিটিউট এবং তাকে বিয়ে করছে, এবং সে হচ্ছে বসে বসে ওই বউয়ের না না, বিয়ে করে নাই, মানে ওর সাথে সম্পর্কে গেছে, এবং ওই মেয়ে হোটেল থেকে যেটা ইনকাম করে সেটা দিয়ে আপনার হাজবেন্ড খায়। হ্যাঁ, ওইটা দিয়ে ও ঘরে বসে খায়। ওই আমারে বলছে, আমি তো জানতাম না। আচ্ছা যাই হোক, মাই গড, এগুলো করার এবং সে পর, পুরুষ মানুষ। হ্যাঁ, ওইগুলো করার পরে আমি অনেক কান্নাকাটি করছি। এটা সে নিজে মুখে বলছে, সে আমারে নিজেই বলছে। আমি অনেক কান্নাকাটি করছি, যে আমার তো একটা ছেলে ছোট। আর জানেন তো, বিয়ের পরে একটা মেয়ে হাজবেন্ড ছাড়া বাবা মার ঘরেও তেমন একটা ভ্যালু নাই। যেহেতু একটা বাচ্চা আছে, না থাকলে বোঝা যাইত যে আমি চেষ্টা করি, বা আমার অন্য জায়গায় বিয়ে হইতেও পারে, যেহেতু আমার বাচ্চা কাচ্চা নাই। আমি না ওইরকম চেষ্টা কখনো করি নাই। মানে হাজবেন্ডে, মানে ওরে আমি খুব ভালোবাসতাম, খুব, মানে এখনো আমি আমার ফোনে ওর ছবি দেখলে এখনো আমার মানে অনেক কষ্ট হয়। 12 বছর, মানে বয়স বলেন বা আগে বিয়ে করছে, এত কিছু করছে, ওইটা নিয়ে মানে আমার কোনো অভিযোগ নাই ওর প্রতি। জাস্ট অভিযোগ মানে নেশা ছাড়তে পারলো না, মেয়ে মানুষের সঙ্গ ছাড়তে পারলো না। আপনাকে রেখে আরেকটা মেয়ের সাথে শুয়ে আছে, নিজে আমি মুখে জানি, বলতেছে, আমি মাইনা নিচ্ছি, তারপর আপনার তার জন্য চোখের জল আসতেছে। না, তারপর আমি মেনে নিচ্ছি, আমি ওরে মেনে নিচ্ছি। এগুলা করার পরে যখন এই মেয়েটা নিয়ে ভাড়া এই থাকতো, ঘটনার পরেও আপনি মেনে নিয়েছেন, এবং তার জন্য এখনো আপনি কাঁদতেছেন। এই ঘটনার পরে আমি তার সাথে অনেকবার, মানে এই সংসার ভাঙলো কতবার, তারপর আমি মানে তার সাথে সংসার করার চেষ্টা করছি। ও মাই গড, আমার ওখান থেকে আবার ফিরে আসছে সে? হ্যাঁ, ওইখান থেকে ফিরে আসছে। আবার তার বন্ধুরাই আমাকে বলছে, আছে না, যেমন ধরেন আমি যদি আরেকটা বিয়ে করি, আমার বান্ধবী আমার বাসায় আসতেই পারে, স্বাভাবিক না? উনার ফ্রেন্ডরা আবার ওনার বাসায় গেছে, ওইটা আবার আমারে বলছে কি, যখন আমরা আবার মিল হয়েছি, ওনার সাথে আমি কথা বলছি ফ্রেন্ডের সাথে, তখন বলছে যে হ্যাঁ, আমি তোর বাসায় গিয়েছি। ও মানে ওর বন্ধুরাও তার বাসায় গেছে? হ্যাঁ, মানে একটা সংসার পাচ্ছে, আরে বাপ রে, গাজীপুরে একটা সংসার করছে তারা। এই সংসারে তাদের ইনভাইট করছে, দেখার জন্য গেছে, ঠিক আছে।
আমি পরে ফোন দিলাম, আমি কান্নাকাটি করছি, আমার একটা ছেলে আছে। আর বন্ধুরাও গিয়ে ইনকামের পথ করে দিছে কিনা সেটা কে জানে। সেটা বলতে পারি না। আমি ফোন দিয়ে কান্নাকাটি করলাম যে আমার তো ছেলে আছে, আমার বড় ছেলে জুনাইদ, যে তুমি কেমনে থাকো আমারে সারা, বা আমি ভালো নাই। এমনিতে কি আমার আব্বা আম্মা সেপারেশনে, মানে মনে যে একটা বল পাবেন তাও নেই। না, আমার বলটা কোনো দিক দিয়েই নাই। আমার আব্বা আম্মা সেপারেশনে, আমরা তখন ছোট, একবারে ছোট, আমরা 2 বোন 1 মার পেটের। তখন থেকে আমি, আমার যতটুকু হুঁশ জ্ঞান আছে, আমি আমার আব্বা আম্মারে কোনোদিন একসাথে দেখি নাই। মানে জ্ঞান হওয়ার পর থেকে তারা আলাদা। কখনো আমি একসাথে দেখছি কিনা আমার মানে মনে পড়ে না। আমার বোন আমার ছোট। বাপটা কোনোদিন জিজ্ঞেস করতে ইচ্ছা করেনি আমাদের কি দোষ ছিল, কেন আমাদের এই জীবন দিল? না, বাবারে কখনো জিজ্ঞেস করে নাই। বাবারে অনেক ভালোবাসি, মানে এখনো অনেক ভালোবাসি। শুনছি মানুষের মুখে যে আম্মা বলে, আম্মা এখনো বলে যে আমার আব্বা অনেক অত্যাচার করতো, খাবার দিত না ঠিক মতো। তো অনেক আগের কথা, তো অনেক অভাব ছিল, খাবার টাবার দিত না, এগুলা বলে আমার আম্মা বলে। কিন্তু আমার আব্বার মুখে না, মানে এটা সবচেয়ে বেশি ইয়া লাগে আমার আব্বার মুখে। আমি আজ পর্যন্ত এই 24-25 বছর আমার বয়স, আমি আজ পর্যন্ত শুনি নাই যে তোমার আম্মা ওইরকম ছিল। ওনার মুখ দিয়া না, মানে আমার আম্মার, মানে তোমার মা, এই কথাটা আজ পর্যন্ত শুনি নাই। মানে উনি হয়তো বলতে চায় না, বলে না, দোষ তো সবারই আছে। সেটা নিয়ে আমরা ছোট থেকেই মানে কষ্ট করতে করতে এই পর্যন্ত আম্মা আব্বা ম্যাচুয়েট কাউরে দেখি নাই। বাবার বাড়িতে গিয়া যে শান্তিতে থাকবো, আবার আমার বাবারেও আমার দাদা চাচারা ঠকাইছে, কোনো কিছু দেয়নি, কিচ্ছু না। আমার আব্বা থাকে ভাড়া, এখনো দেশে ভাড়া থাকে, তার পায়ের নিচে মাটি নাই। তার কাছে গিয়া তো আমি আর আমার দুঃখের কথা বলতে পারি না, সেই আছে দুঃখে। আমি তো তার কাছে গিয়া মানে একবেলা আছে না যে হাজবেন্ডের কাছ থেকে অনেক দুঃখে আছি, বাবার বাড়িতে গিয়ে 1 মাস থাকে, 1 বছর থাকে, ওই কপালটাও নাই। আব্বা বিয়ে করছে, ওইখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, উনি দিন আনে দিন খায়, কষ্ট করে। আমি তো ওইখানে গিয়ে আরো তার কষ্ট আমি চাই না বাড়াইতে। ঢাকায় যেভাবে হোক থাকি। আপনার এ কুলো নেই ও কুলো নেই, কোনো কুলি নেই। আমার মানে আমার আব্বা যখন বিয়ে করলো, আমার আম্মা চলে আসছে। আমাদের আব্বা আম্মার যখন বর্নিং হইতেছে না, চলে আসছে আমার আম্মা। আমার আম্মাই হয়তো বা আমার মা আব্বুরে ডিভোর্স দিয়া দিছে, মারধর করতো। কিন্তু আমার এটা মনে আছে, আমার আব্বা হয়তো বা আমার মার মানে জন্য পাগল ছিল। এরকম বিচার হইতেছে একটা রুমে, আমার আব্বা ব্লেড দিয়া এরকম বুক, পুরা বুক ফাইরা ফেলছে। এখনো দাগ আছে, এখনো। মানে উনি যদি উদাম হয়, এখনো দেখা যায় যে বুকে দাগ, শুধু আম্মার জন্য। আসো আরেকবার। কিন্তু হয়তো বা তাদের সমস্যা ছিল, সেটা তো আমরা জানি না। ওই যে তারা আলাদা হইলো, আমাদের কপালে দুঃখ শুরু হইলো। আমরা 2 বোন, দুঃখ শুরু হইলো। আব্বার যতটুকু মনে আছে, আব্বার কাছে ছিলাম, আব্বার কাছে থাকতাম, আম্মার কাছেও থাকতাম, মানে 2 দিকেই থাকতাম। একটা ডিভোর্সি পরিবারের মেয়ে আর নর্মাল পরিবারের বাচ্চার মধ্যে পার্থক্য চোখে পড়ে বোন? অনেক। কেমন? বাবা মা একসাথে থাকলে যে ইয়াটা, আমরা তো এটা পাই নাই। যেমন মার বিয়ে হয়েছে, বাবারও বিয়ে হয়েছে, চাইলেও তারা আমাদের ইয়া দিতে পারে নাই। এর লাত্তি খাইছি, ও রোস্টা খাইছি, এর কথা শুনছি। সৎমার কথা তো মানে জানেনি, তো বলার মতো না। অনেকে ভালো, অনেকে খারাপ। সৎমার হাতে অনেক অত্যাচারের শিকার হয়েছি, অনেক। মানে ভালো হয়তো বা তার দিক থেকে সে ভালো ছিল, কিন্তু আমরা তো ছোট ছিলাম, আমাদের থেকে ভালো না। আব্বা যখন বাজার আমার আব্বা মাছের ব্যবসা করতো, রাতে এমনও রাত গেছে, মাঝরাতে আসতো। মানে সারা দিন দেখছি কি না আব্বার সঠিক ততটা সেন্স নাই, মনে নাই। উনি আমাদের অনেক মারতো, অনেক, 2 বোনের মারতো। মারতে মারতে রুমে যাইতাম না, কিন্তু আব্বা আসলে ভালো। আব্বার সামনে দেখাইতো উনি অনেক ভালো, আমাদের সারাদিন অনেক টেক কেয়ার করে। আমাদের রাস্তায় রাস্তায় রাখতো। তখন তো ওই যে লাকড়ির চুলা, লাকড়ি টোকাই মানে ইয়ে করতে বাগানে যাইতাম লাকড়ি আনার জন্য। খিদা এমনও গেছে যে মানে আম আছে না, বাগানের আম খাইছি, খাইতে দেয়নি।
2 বোন সারাদিন এখানে 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 থাকতাম। খাইতে দিত না? না, আব্বা আসলে আবার দিত। আব্বার সামনে সে পজিটিভ দেখাইতো। অনেক অত্যাচার করছে, অনেক মারছে, আমার চেয়ে বেশি আমার ছোট বোনটারে করছে। আব্বারে বলেন নাই এসব? বলা সাহস পাইতাম না, উনি ভয় দেখাইতো। আব্বা গেলে আবার মারবো, আব্বা তো থাকতো না, বাসায় থাকতো না। এমনও সময় গেছে তার ভয়ে আমরা বাড়িয়ালির মানে দেশে বাড়িয়ালির খাটের তলায় গিয়া ঘুমাইয়া যেতাম গা। কখন ঘুমাইয়া গেছি কইতেও পারি না, মানে ভয়ে মারবে দেখা ভয়ে যে লুকাইতাম, কখন যে ঘুমাইয়া গেছি বুঝতেই পারতাম না। এরকম করতে করতে হয়তো আমার আম্মা নিয়ে আসছে, আবার আব্বা নিয়ে যেত, মানে এরকম একটা চলতো। ঢাকায় নিয়ে আসতো, আব্বা আবার আমার দাদিরে পাঠাইতো, নিয়ে যেত। পরে আমার দাদি আমার মানে সবাই বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হওয়ার পরে আমার আম্মা বলছে যে আমার একটা মেয়ে দেন। অনেকবার আনতে গেছে বলে আমরা শুনছি, মনে নাই এগুলা। আনতে গেছে আমার মেয়ে দেন, কিন্তু আমার আব্বা দিতে রাজি না, আমার মেয়ে আমার কাছে থাকে। পরে দাদি যখন সৎমা এরকম অত্যাচার, সৎমার তখন বাচ্চা পেটে, মানে আমার মার তখন এক বাচ্চা পেটে, তখন তো একটা ঝামেলা। আমরা 2 বোন, এই সেই আমাদের অনেক মারতো। আমার দাদি আবার কি করছে, আমারে দিয়ে গেছে ঢাকায় আমার মার কাছে, এখানে দিয়ে গেছে। আমার মার তখন বিয়ে হয়েছে, দিয়ে গেছে, বলে গেছে যে ওরে রাখো বা কি, বা আমার আম্মাও নিতে ইচ্ছুক, দিয়ে গেছে আমারে। কিন্তু আমি আমার আব্বার জন্য অনেক কাঁদতাম, মানে আমি মার কাছে থাকতে চাইতাম না, আব্বার জন্য কান্নাকাটি করতাম। মা মারতো, কেন যাবি, কেন যাবি, এখানে ভালো আছোস না? আমার আম্মার তো এখানে বিয়ে হয়েছে, যার কাছে বিয়ে হয়েছে ওইখানেই থাকি। তখন এই যে কাঁঠাল বাগান আমার আম্মা থাকে, এখানে আমার দাদি আমার না পায়রা দিয়ে গেছে যে একটা থাক, একটা এখানে থাক, দিয়ে গেছে। ভালো কথা, মা আমার স্কুলে ভর্তি করাই দিছিল, খানাসান স্কুলে। তখন আমার বয়স তখন মনে হয় ভালোই একটু বুঝি, কিন্তু পড়ালেখা হয় নাই। বোন, আবার আপনি এই গল্পে আসেন যে আপনার হাজবেন্ডকে আপনি বললেন নিয়ে আসলেন, সংসার ঠিক করলেন, তাহলে এখন আবার সে চলে যাচ্ছে, বারে বারে একই কাণ্ড হচ্ছে। এইটাকে আপনি কেমনি ব্যাখ্যা করেন? আপনার কাছে কি মনে হয় না যে এর একটা শেষ দরকার? মানে শেষটা তো আমি করতে পারতেছি না বাচ্চাদের জন্য। আমার বাচ্চাটা তো নর্মাল না। যদি ও নর্মাল থাকতো, আমি যে কোনো জায়গায় আমি একটা কাজ করে খাইতে পারতাম বা চাকরি করে খাইতে ওর পারতাম। বাচ্চা ওকে দিয়ে দেন। ও নেয় না তো, কেউই নেয় না, ওর ফ্যামিলির কেউ। এই যে এত বড় অসুস্থ, মানে আমার ছেলে ডিএমডি রোগে আক্রান্ত, ডাক্তারি ভাষায় সংক্ষেপে ডিএমডি। ওর বাঁচার চান্স কম। ডাক্তার বলছে 18-19 বছর হইলে ও মারা যেতে পারে। মানে এরকম পরিস্থিতিতেও একটা মানুষ যে আমারে কই সান্ত্বনা দেওয়ার দরকার, ঠিক না, ওর ফ্যামিলি থেকে না, উল্টো তারা আর আমার প্রেশার দেয়। কোনো খোঁজ খবর নাই কেউ তো, মানে টাকা আছে তো, একটা ভরণ পোষণের ব্যাপারও তো আছে। আমি একটা মেয়ে মানুষ হয়ে ঢাকা শহরে একটা অফিসে কাজ করে কয় টাকা পাই? 10,500 টাকা। ঢাকা জানেন তো ঘর ভাড়া কত, ঘর ভাড়াই দিই আমি 6,000 টাকা। তাহলে বাকি টাকাগুলো, এই যে বাচ্চার ওষুধ, আমি আমার ছেলের ওষুধগুলো ঠিক মতো কিনতে পারি না, চিকিৎসাও করাইতে পারি না। ওর তো কোনো চিকিৎসা নাই বাংলাদেশে। ওর মানে মনে করেন পরিস্থিতির শিকারে আমি ওর হাল ছাইরা দিছি, আমার কিছু করার নাই। মানে আমি বাধ্য হয়ে, আমি মা হয়েও হাল ছাইরা দিছি, একবারই ছাইরা দিছি যে আল্লাহ যদি ওরে নিয়ে যাওয়ার হয় নিয়ে যাক, আমার কিচ্ছু করার নাই। একটা হুইল চেয়ার কিনবো, সেটাও মনে করেন আমার সামর্থ্যে নাই। মানুষের কাছ থেকে ধার দেনা করে এই যে 1 সপ্তাহ প্রায় হয়েছে একটা হুইল চেয়ার কিনা হয়েছে। হুইল চেয়ারে করে ওরে নিয়ে আসছি, নিচে আছে। তারপরও সে জানে, সে যে ওই মেয়েটার সাথে এরকম করার পরেও আমি মাইনা নিচ্ছি। আমার অনেক কষ্ট হয়েছে, তারপর আমার ছেলেটার জন্য আমি মাইনা নিচ্ছি। তখন তো একটা ছেলে ছিল। আর কেন জানেন, যে মানুষ যারা বাঁচবে না দুনিয়াতে, তাদের জন্য কিন্তু মায়া কাজ করে অনেক। আমি ছোটোর থেকে দেখছি, মানে এখন সেটা ফিল করতে পারি যে আমার জুনাইদ হয়তো আল্লাহ না করুক, ওরা যেন সুস্থ করে দেয়।
ও বাঁচবে না দেখে মনে হয় ছোট থেকে ওর প্রতি আমার অন্যরকম একটা মায়া, আমি ওরা ছাড়া থাকতে পারি না। এক রাতও যদি থাকতাম আমি দৌড়ায় আসতাম। অনেকবার চেষ্টা করছি ওরা রাইখা চাকরি করার, কিন্তু পারি নাই, মানে থাকতে পারি না। ওরা ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইতো। হয়তো বা এই কারণেই যে ও থাকবে না এক সময়, সেটা ডাক্তার বলছে। ও আপনি টাকার অভাবে ওকে চিকিৎসা করা বাদ দিয়ে দিছেন, মা হিসেবে কেমন লাগে বোন এটা? মানে আমার তো কিছু করার নাই। আমি অনেক ক্লান্ত, মানসিকভাবে শারীরিকভাবে অনেক অসুস্থ। মানে আমার কিচ্ছু করার নাই। আমার কথা, আমার হাজবেন্ড যদি পাশে থাইকা, সে আমারে মানসিক সাপোর্টও তো মানুষকে দেয়, ঠিক না? তার বাচ্চা একটা এরকম, সে তো তারই বাচ্চা, অস্বীকার করার তো কিছু নাই। অস্বীকার করলে সেটা আরেকটা, যে হ্যাঁ একটা কিছু বলুক, সে সেটাও বলে না, রাইখা এরকম ভাবে চলে যায় কয়দিন পর পর। তারপরে আবার সংসার শুরু করলাম। এখন লাস্ট কতদিন আছে গেছে? 4 মাস। কোনো খোঁজ নেই? না, কোনো খোঁজ নাই। এরপরে আসলেও নেবেন আপনি তারে? মানে আমার ইচ্ছা নাই, কেন আমি এখন ক্লান্ত হয়ে গেছি। মানে আমি আর পারতেছি না। ফোন দেয় না, ফোনও দেয় না। যদি বোন তোমার হাজবেন্ড এই ভিডিওটা দেখে ক্যামেরায়, ওদের কিছু বলতে চাইলে বলো। না, আমি ওরে কিছু বলতে চাই না, শুধু আমি মানে ওর প্রতি আমার এরকম একটা হয়ে গেছে যে আমি ভাবি কি, ও যদি আমার কোনো সময় আমার সামনে আসে, মানে আমি ওর চেহারার দিকে তাকে হয়তো বা কিছু বলতে পারবো না। মানে এতটুক ভালোবাসা ওর প্রতি আমার ছিল, কিন্তু ও না জায়গায় জায়গায় আমার ছোট করছে, আমার নামে বদনাম। আমি কারোর সাথে কথা, আচ্ছা কেউ কি কারোর সাথে কথা বলে না? বলে তো। কারোর সাথে কথা বললে আমার নাকি তার সাথে রিলেশন, এরকম অনেক অপবাদ দিছে ও আমারে। তারপরে আর ও তো গিয়ে শুয়ে আছে মানুষের, দাও খারাপ মেয়েদের সাথে, সেটা কিছু না। না, তার ফ্যামিলির কাছেও সেটা কিছু না। সে এরকম ভাইয়া অনেক করছে, অনেক। এরপরে আপনি কাঁদবেন তার জন্য? এরকম অনেক করছে। আপনি আমার নিজের মানুষের গায়েও হাত দেওয়ার চেষ্টা করছে। মানে কি যে বলবো, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলির, ধরেন যে কেউ, সেটা নাম বলতে চাচ্ছি না, আমার রুমে আমি শুয়ে আছি, আমার বাচ্চা আছে, আমার ছোট বাচ্চা হইছে, আমি টেক কেয়ারের জন্য আরেকজন লোক আনছি, আমার পার্সোনাল, আমার নিজের মানুষ, আমি তার গায়েও সে ব্যাড টাচ করার চেষ্টা করছে। সেটা জানছি, শুনছি, প্রতিবাদ করতে গেছি, বলতে গেছি, আমার মা মানে সেই মাইর ধর কইরা রাখে নাই। কখনো কেস করছেন? না, কখনো কেস করার সাহস মানে করি নাই। কেস করব কি? আপনার কি কোথাও মনে হয় না বোন যে আপনি নিজে তারে নষ্ট করছেন? হয়তো বা। ও চলে যাচ্ছে, আপনি নিচ্ছেন, ও নেশা করতেছে, আপনি মেনে নিচ্ছেন, ও প্রস্টিটিউটের সাথে গিয়ে সংসার করতেছে, আপনি মেনে নিচ্ছেন, ও আরেকটা মেয়ের সাথে গিয়ে থাকে আসতেছে, আসার পর আপনি মেনে নিচ্ছেন। আপনার মনে হয় না যে আপনি প্রশ্রয় দিয়ে দিয়ে আপনার স্বামীকে নষ্ট করছেন? কিন্তু আমার তো জায়গা নাই। মানে কি হয়েছে, আমি যদি একটা সাপোর্ট, জায়গা থাকা আর আমি নষ্ট করা দুই কমপ্লিটলি দুই জিনিস। মানে আমি তো পারি নাই। যেমন ধরেন মায়া বলেন, মায়া জিনিসটা পরে, কিন্তু আমার তো নিজের তো একটা জায়গা দরকার। যেমন বাচ্চা নিয়ে আমি কই যাব? আমি কি রাস্তায় ঘুরতে পারবো? আমি তো মেয়ে মানুষ। ও তো দিব্যি ঘুরতেছে, ও যে কত কি করতেছে উপর আল্লাহ জানে। আমি সৎ থাইকাও আমি এটা মানতে পারলাম না বোন, আমার কাছে জিনিসটা কমপ্লিকেটেড লাগলো এবং মনে হলো যে আপনি ঠিক মতো শক্ত হইতে পারেন নাই বলে এই অবস্থা। আসলে ভাইয়া আমি শক্ত, মানে আমি হব কিভাবে? আমার তো এরকম আছে না যে আমারে ধরার মতো। আপনি তো নিজের পেট নিজে চালাতে পারতেন। ওর বাচ্চাগুলো ওরে দিয়ে ও যখন তো নেয় না, ও নেয় না। একদিনের জন্য হলেও যখন বাসায় আসছে, ওর বাচ্চা ওর কোলে দিয়ে আপনি বেরোয় যাবেন। ভাই অনেক হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। এই শালিশ ডাকে দিয়ে দেন। সালিশ কারে ডাকবো? সালিশ ডাকবো যে ও তো কারো কথা মানে না। যেমন ধরেন কিছু বললে আমার ডিভোর্স দিয়ে যাও, হ্যাঁ চলে যাবেন, ডিভোর্স দিয়ে বাচ্চা নিবে না। বাচ্চা তো আপনার দায়িত্বই না, আপনার হচ্ছে অপশন। আমি মা হয়ে আপনার হচ্ছে অপশন, আপনি যদি ওরে দিয়ে যান সে নিতে বাধ্য। সে নেয় না তো।
আমি যদি বাধ্য করে দেওয়া যায়, পুলিশে দিয়ে দেওয়া যায়, আইনতভাবে দেওয়া যায়। আপনি একটা কেস করেন নাই, আপনি ওটা বিচারের মুখে পড়েন নাই, আপনি যতবার অপরাধ করছে সে মাফ করে দিয়েছেন। আমি অপরাধ করার ও পরে অপরাধ করছে, আপনি মাফ করতেছেন একটার পর একটা। তাহলে কেন থামবে? ওর থামার তো কারণই নেই। অপরাধ করার পরে যেমন ধরেন এই যে একটা অন্যায় করছে, এখন আমার তো একটু সময় দরকার যে কাউরে ডাকবো বা একটা নালিশ করার দরকার বা একটা 3 মাস case নাই করলাম। জামাই, 6 মাস নাই গিয়ে আরেক জায়গায় সংসার করতেছে। একটু সময় না তো, 3-4 মাস সময়। ও প্রায় এরকমই করে। আর আপনি কিন্তু প্রায় আমি- আসে মাফ করে দেবেন। আমি তো বাচ্চাদের দিকে তাকায়া, বুঝেন, আমি না, ওরে বোন। ডিভোর্স, ঠিক আছে, আমি ওরে ডিভোর্স দিলাম। আমি একমত না আপনার সাথে। আমি ডিভোর্সের খুব বিপক্ষে, কিন্তু কোনো নেশাখোরের সাথে সংসার হয় না। আমি ডিভোর্সের আমি খুব তো- বিপক্ষে, আমি কিন্তু যে আমি- রেগুলার গায়ে হাত তোলে তার সাথে সংসার হয় না। আমি তো চাইছিলাম মানে যে ও ভালো হবে, ভালো মানে ভালো করার। ভেরি গুড। ধরেন আপনি পানি রাখলেন, একটার পর একটা পানি চিন্তা করলেন এটা একটা বিল্ডিং হবে, সেটা হবে? পানি দিয়ে তো বিল্ডিং হয় না, সিমেন্ট দিয়ে বিল্ডিং হয়, রড লাগে। সো যে লোকটার সাথে নেশাগ্রস্ত, যে আপনাকে রেখে এক না একাধিক না ততোধিক শত শত মেয়ের সাথে শুয়ে আসতে সংসার করতেছে, অ্যান্ড ইউ আর টিল। সো মানে আমি চাইছিলাম কি, আমি যেটা চাই, যেমন আমি ফিল করছি কেন আমার বাবা মা আলাদা ছিল, আমি আলাদা হব না। আমি চাইছিলাম কি আমার সন্তানরা যেন ওই জিনিসটা মানুষের, দেখেন আমি ইচ্ছা করলে বিয়ে বসতে পারি এবং না, সেটা আপনার উচিত। আমি বিয়ে বসতে পারি, কিন্তু আমার ছেলেদের তো কেউ মানবে না। আমার ছেলে একটা অসুস্থ, একটা যে ছোট মানবে ছেলে। না মানলেও তো কিছু করেন নাই, মানে এটা কিন্তু আমি হতে তো পারে। ওদের ফালায় রেখে আমি সুখে ফালাই থাকতে কেন? পারবো আপনি না। অবশ্যই সাথে রাখবেন, আপনি নিজে ইনকাম করবেন, নিজে বাচ্চা পালবেন। না দেখেন, নিজের আমি টাকা। ওইরকম বিয়ে করলাম যে আমার বাচ্চাদের মানলো না, আমার ইনকাম করতেই হইতেছে, তো আমার- ইনকাম তো করতে হবে। যতদিন ইনকাম আপনি না করবেন ততদিন আপনি লাত্তি উত্তার মতোই খাবেন। আমি চাইছিলাম কি যে এনিওয়ে, শেষ করি বোন, আপনি কি আপনার অবস্থার জন্য মানুষের কাছে কোনো হেল্প চান, বা যারা দেখতেছে তাদের জন্য? মানে আমি এখন বর্তমানে আমার ছেলের জন্য হেল্প চাই। বলেন, আমার ছেলে, যারা দেখতেছে তাদের জন্য বলেন। মানে আমার ছেলে অসুস্থ, ওর মানে চিকিৎসা করতে তো পারতেছি না, তার মধ্যে আবার ওরে যে আমি একটা ভালো মন্দ কিছু খাওয়াবো ওইটাও পারতেছি না। মানে আমি এখন অনেক খারাপ একটা পরিস্থিতিতে আছি। আমি যে টাকা ইনকাম করি ওইটাতে আমার সংসারই চলে না। ওর ফ্যামিলি থেকে তো আমি কোনো সাপোর্ট পাই না। আমিও চাই এটার একটা সমাধান হোক, মানে খুব তাড়াতাড়ি হোক, কিন্তু তারা করতেছে না। আমার ছেলের জন্য আমি সবার কাছে দোয়াও চাই, একটু সাহায্যও চাই, তো ওর জন্য আমি সুস্থ করতে পারি ডাক্তারের কাছে বা কবিরাজ চাই, যেভাবে হোক আমি দৌড়াইতে চাই। মানে ওর পিছে আমি একটু খাটতে চাই, আমি দেখতে চাই আদৌ কি ওরা আমি ফিরে আনতে পারি কিনা, যে ও আমার বড় ছেলে, আমার সন্তান। মানে যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানে আমার ছেলের জন্য, অসুস্থ পঙ্গু ছেলের জন্য যদি মানে কেউ সাহায্য করতে চান তাহলে আমার নগদ নাম্বারে সাহায্য পাঠাইতে পারেন। নাম্বার 0133895898। আবার বলি 0133895898। এটা নগদ নাম্বার। ইনশাআল্লাহ বোন, আমরা দোয়া করি আল্লাহ আপনার বাচ্চাকে সুস্থ দান করুন।